প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। বাড়িতে সঠিকভাবে পড়ালেখা করো এবং গাড়ির কথা মেনে চলো। আর আমরা যে অ্যাসাইনমেন্টগুলো দিতেছি এগুলো তোমরা অ্যাসাইনমেন্ট স্কুল থেকে নিয়ে এবং আবার জমা দিবে। নাহলে তোমার অ্যাসাইনমেন্টগুলো সঠিকভাবে জমা না দিলে তুমি পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে পারবে না। তোমরা অ্যাসাইনমেন্টগুলো যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয় নির্দিষ্ট সময়ে স্কুল থেকে এসে নিয়ে যাবে এবং নির্দিষ্ট সময়ে জমা দেবে। আজ আমি নবম দশম শ্রেণী রসায়ন বিষয়ে তৃতীয় অধ্যায়ের পদার্থের গঠন তৃতীয় অধ্যায়ের ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব। ইলেকট্রন বিন্যাস কিন্তু সহজ, তারপরে অনেকে তোমরা ভুল করে থাকো। কোন কখন কোয়াড্রিক ইলেকট্রন যাবে, প্রথমে ইলেকট্রন কিভাবে, পরবর্তী কোথায় যাবে, এগুলো অনেকে ভুল করো। আজকে আমি মূলত কি ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করবো। তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে, তাহলে তোমাদের সহজ হবে। প্রথম দেখো, যেমন এখানে দেখো, এখানে পরমাণুতে প্রথম কেন্দ্রে থাকে আমাদের কি পরমাণু কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে থাকে কি প্রোটন নিউট্রন। আর কক্ষপথে থাকে কি কক্ষপথে থাকে ইলেকট্রন। এখন ভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলা কিভাবে থাকবে এই সম্বন্ধে প্রথম আমি একটু ধারণা দিচ্ছি। প্রথম দেখো, যে নিউক্লিয়াস এখানে মধ্যে প্রোটন নিউট্রন, যে প্রথম কক্ষপথ, সাধারণ প্রথম কক্ষপথে কি দিয়ে ভাগ করা হয়? প্রথম কক্ষপথে কে শেল, দ্বিতীয় কক্ষপথে কি এল শেল, তৃতীয় কক্ষপথে কি এম শেল, তারপর পাশে কি এন শেল। এই পর্যায়ক্রমে প্রথম কক্ষপথে আমরা কে শেল দিয়ে প্রকাশ করাই, দ্বিতীয় শক্তি স্তরকে এল শেল, দ্বিতীয় শক্তি স্তরকে এম শেল, চতুর্থ শক্তি স্তর কি শেল এন শেল দ্বারা প্রকাশ করা। এই পর্যায়ক্রমে আসবে। এখন প্রতিটি কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে নিশ্চয় তোমরা জানো। যেমন মনে করো, প্রথম কক্ষপথে আমাদের প্রতিটি কক্ষপথে, এটি খেয়াল করো, প্রতিটি কক্ষপথে 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। কত সংখ্যক? 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। 2n², n সমান k শেল n সমান হবে, দ্বিতীয় শেলে এল শেল n সমান কত হবে? 2 হবে। তৃতীয় শেল n সমান কত হবে? 3 হবে। তো প্রথমে আমরা কে শেলে দেখো, কে শেলে কয়টি পাবে? 2। কে শেলে n সমান কত লিখব আমরা? 1। কত? দুটি। এল শেলে দেখো, এল শেলে আমরা n সমান কত লিখব? n সমান 2। 2 এর 4 সমান কত? 8টি। এবারে সে কি শেল? এম শেল। এর মান কত আমাদের? এর মান কে এল এম, এটা তৃতীয় কক্ষপথ। এর মান কত আমাদের? 3। 3 2 3 3 9, মানে কত? 18টি। তো আমাদের কক্ষপথে ইলেকট্রন থাকবে কয়টি? দুটি। দ্বিতীয় শক্তি এল শেল ইলেকট্রন থাকবে 8টি। তৃতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে কয়টি? 18টি। এইভাবে প্রতিটি শেলে পর্যায়ক্রমে ইলেকট্রন থাকতে পারে। যেমন চতুর্থ কক্ষপথে n সমান 4, 4 3 16, সুতরাং কত হবে? 32। এবার ইলেকট্রন থাকতে পারে। এবার আসো, প্রতিটি প্রধান শক্তি স্তর আবার কয়েকটি উপস্তরে বিভক্ত। প্রতিটি প্রধান শক্তি স্তর কি আবার কয়েকটি উপস্তরে বিভক্ত। যেমন প্রথম শক্তি উপস্তর একটি 1s, প্রথম শক্তি স্তর উপস্তর কয়টি? একটি। যেমন প্রতিটি প্রধান শক্তি স্তর আবার কয়েকটি উপস্তরে বিভক্ত। তো কে শেল উপস্তর কয়টি? একটি 1s। এল শেল উপস্তর কয়টি? দুটি 2s 2p। এবার তৃতীয় শক্তি স্তর,
ত্রিদেশ শক্তির উপস্থিত তিনটি 3s 3p 3d 3s 3p 3d এই পর্যায়ক্রমে 4s 4p আমরা এগুলো পর্যায়ক্রমে লিখতেছি তারপর 4d 4f 5s 5p 5d 6s 6p 6d 7s 7p এবার আরো আছে আমরা লিখতে পারি বলে প্রতিটি প্রধান শক্তি স্তর গেল প্রতিটি প্রধান শক্তি স্তর আবার কত স্তরে বিভক্ত যেমন কে প্রধান শক্তি স্তরে উপস্তর কয়টি একটি 1s দ্বিতীয় উপস্তর কয়টি দুটি উপস্তর 2s 2p তৃতীয় উপস্তর তিনটি 3s 3p 3d এবার পর্যায়ক্রমে আমি উপস্তরগুলো লিখলাম এখন তোমরা খেয়াল করো ইলেকট্রন কে কয়টি পাবে কে কয়টি ইলেকট্রন পাবে কথা খেয়াল করো s ইলেকট্রন পাবে দুটি s উপস্তর ইলেকট্রন কয়টি পাবে দুটি p ইলেকট্রন কয়টি পাবে 6টি d কয়টি পাবে 10টি ab কয়টি পাবে 14টি এভাবে লিখ যেমন s ইলেকট্রন কয়টি পাবে দুটি p কয়টি পাবে 6টি d ইলেকট্রন কয়টি পাবে 10টি d উপস্তরে ab কয়টি পাবে 14টি তো প্রথমে দেখো ইলেকট্রন কোথায় যাবে প্রথমে কোন কক্ষে যাবে ইলেকট্রন প্রথমে কোথায় যাবে দেখো আমরা এই সিস্টেম মনে রাখলে সহজে ইলেকট্রন বিন্যাস করতে পারবে দেখো প্রথমে ইলেকট্রন কোথায় 1s আর কোথায় যাবে 2s 1s 2p পরে ইলেকট্রন কোথায় যাবে 3s এবার 3p পরে কোথায় যাবে 4s এরপরে 3d 4p 5s 4d 5p 6s এবার যাবে এভাবে ইলেকট্রন প্রথম 1s যাবে 1s তারপর 2s যাবে তারপর 2p করে 3s এ যাবে তোমরা এইটা যদি মনে রাখতে পারো উপস্তরগুলো বিন্যাস এটা যদি মনে রাখতে পারো এই বিন্যাসটা খুব সহজে তোমরা ইলেকট্রন বিন্যাস করতে পারবে 1s 2s 2p 3s 3p 3d তারপর 3p পরে যেমন 2p পরে যাবে 3s 3p পরে যাবে 4s 3p পরে 4p 5s 4d 5p 6x 4f 5d 6p 7s এভাবে থাকবে ইলেকট্রন কোথায় 1s যে আমরা কক্ষে মূল ইলেকট্রন বিন্যাস করলে তোমরা আরো সহজে দাবি নিতে পারবে যেমন করো ফ্লোরিন 9 ইলেকট্রন বিন্যাস নাইট্রোজেন 7 একটু খেয়াল করো ইলেকট্রন বিন্যাসটা 97 তো 1s2 s ইলেকট্রন দুটি পাবে তারপর আমরা কি লিখবো 1s2 পরে কত 2s2 তারপরে 2s2 পরে কত 2p এখন দেখো আমাদের ইলেকট্রন প্রথমে s এ দুটি যাবে 2s এ কয়টি ও দুটি 2 দিয়ে কয়টি 4টি আমাদের ইলেকট্রন আছে কয়টি আর 3টি তো p ভাবে কয়টি 6টি কিন্তু 6টি ইলেকট্রন আমাদের আছে নাই দুটো 4টি গেল আর আছে কয়টি 3টি তো p ভাবে কয়টি তাহলে আমাদের 3টি এর পুরো 9 দেখো 1s2 2s2 দুটো 4টি গেছে 2p কত হবে দেখো দুটি 4টি ঠিক আছে আর বাকি আছে কয়টি এখানে আছে 9টি 4টি চলে গেছে আর আছে কয়টি বাকি 5টি p পাবে 6টি আমাদের বাকি আছে ইলেকট্রন কয়টি 5টি তাহলে p এর মধ্যে আমরা কয়টি দেব ইলেকট্রন
5টি পি 5 প্লাস এগুলি এগুলি সে প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ প্লাস ম্যাগনেসিয়াম অঙ্ক 12 ম্যাগনেসিয়াম 12 1s2 2s2 2p6 কত দুটি এখানে দুটি 7টি হয়েছে কত 10 10 ঠিক আছে ম্যাগনেসিয়াম কটি 12টি ম্যাগনেসিয়াম কটি 12টি আর আছে কটি ইলেকট্রন আর আছে আরো দুটি তাহলে কিসে যাবে 3s2 দেখো 1s প্রথম কক্ষপথে দুটি প্রথম কক্ষপথে ইলেকট্রন দুটি দ্বিতীয় কক্ষপথে কটি দুটি 6টি 8টি 10টি 3 এসে গেছে কটি 3 এসে গেছে দুটি তৃতীয় কক্ষপথে তাহলে আমাদের ম্যাগনেসিয়াম কটি কক্ষপথ আছে 3টি কক্ষপথে তো এই জিনিসটা কেমন লাগবে এই বিন্যাসটা তো এটা আমাদের কোন গ্রুপে কোন পর্যায়ে এখানে কটা গ্রুপ আছে এখানে কটা পর্যায়ে একটা দুইটা তিনটা তৃতীয় পর্যায়ে সর্বশেষ কোয়ান্টাম সংখ্যা কত হবে 3 কত 3 এই তিনটি কক্ষপথ তৃতীয় কক্ষপথ সর্বশেষ কক্ষপথ কত 3 তাহলে এখানে আমরা পর্যায় কত তৃতীয় পর্যায়ে আর গ্রুপ কত হবে শেষ কক্ষপথে ইলেকট্রন কটি দুটি কটি ইলেকট্রন দুটি তাহলে 2a গ্রুপে কত 2a গ্রুপে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে এবং কি 2 নং গ্রুপে কত না এবং 2 নং কি 2 নং কি গ্রুপে অবস্থিত এবার আসো অতি এবার সত্য কক্ষপথ একটা আগে যেমন ক্যালসিয়াম ক্যালসিয়াম কত 20 ক্যালসিয়াম 20 তো দেখো কত 1 এ যাবে 2s2 যাবে 2p6 যাবে 2p6 এরপরে 3s এখন তোমরা দেখো 2 দিয়ে 4 হচ্ছে 10 10 দিয়ে ভাগ তাহলে আমরা 3 যাবে 3p6 2টি 4টি 10 12 500 কত 18 500 কত তো 3p কোড কি আমাদের 4s 3p কত 4s 4s কত হবে 2 4s 2 তাহলে এটা কত পর্যায়ে আমাদের 70 পর্যায়ে এই কটি পর্যায়ে আছে প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় চতুর্থ 4টি পর্যায়ে আছে এটা 70 পর্যায়ে এবং কি 2 নং গ্রুপে এর শেষ কত ইলেকট্রন আছে দুটি শেষ কত ইলেকট্রন আছে দুটি 70 পর্যায়ে এর মধ্যে ইলেকট্রন আছে কটি দুটি তো 2 নং গ্রুপে এবং 70 পর্যায়ে একটা ইলেকট্রন ক্রোমিয়াম 24 নিয়ম কত 24 এখন দেখো 1s2 2s2 2p6 3s2 দেখো 3p6 3p পর কোথায় যাবে 4s 3p কোথায় যাবে দেখো 3p পরে ইলেকট্রন যাবে 4s আমরা 4s দিলাম 4s পরে ইলেকট্রন কোথায় যাবে আমাদের এখন আছে 20টি 4s পরে কোথায় যাবে ইলেকট্রন দেখো 4s পরে 3d 4s কোথায় যাবে 3d 3d কটি পাবে 7টি 3d কটি পাবে 7টি কিন্তু ইলেকট্রন বিন্যাস এখন আমি যে 7টি লিখছি এটা কিন্তু সঠিক হয়নি এখনো কি সঠিক হয়নি সবসময় কি লাগবে d3 ইলেকট্রন কটি পাবো না আমাদের d3 ইলেকট্রন পাই 10টি d3 ইলেকট্রন কটি পাই 10টি আর এর অর্ধেকের কটি
10 এর মধ্যে কত 5। এখন মনে করো s এর দুটি d তে কয়টি 60টি। এটা খেয়াল রাখবে d তে যদি 60টি ইলেকট্রন যায় s থেকে একটি ইলেকট্রন কোথায় দেব আমরা d এর মধ্যে দিয়ে দেব, কারণ আমাদের অর্ধপূর্ণ অরবিটাল অধিকতর স্থায়ী। তাহলে আমরা এটা কিভাবে করব, d তে যদি 60টি হয় এখানে 4s এর মধ্যে যদি দুটি থাকে d 60টি s থেকে একটি কোথায় চলে যাবে d তে, কারণ d তে 60টি আছে আর একটি কয়টি হবে 5টি। 5টি হলো অর্ধপূর্ণ অরবিটাল হবে কি অর্ধপূর্ণ অরবিটাল অধিকতর স্থায়ী। অর্ধপূর্ণ অরবিটাল কি অধিক স্থায়ী। এই ইলেকট্রন বিন্যাস কি হবে তাহলে d এর মধ্যে একটি চলে যাবে, তাহলে d কয়টি হবে 5টি আর s থাকবে একটি। আমরা কি লিখতে পারি এটা তাহলে 3d পাই 4s 1 3d পাই 4s 1 এগুলো হচ্ছে বেসিক ক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে নাকি? তো 3d পাই 4s 1 আমরা 3d ছিল কয়টি আগে ছিল 3 এর মধ্যে ছিল 60টি 4s এর মধ্যে ছিল 2টি। তো d 60টি আর একটি হলে কি হবে d 5টি। d এর মধ্যে পাই 10টি, d এর মধ্যে কত হবে 10টি। তো 5টি হলো অর্ধপূর্ণ অরবিটাল হয়, 5টি হলো কি অর্ধপূর্ণ অরবিটাল অধিকতর স্থায়ী। তাহলে আমরা d কে কত লিখব d কে 5টি s থেকে একটি ইলেকট্রন কোথায় নিয়ে আসবো d এর মধ্যে। তোমরা এই জিনিসটা খেয়াল রাখবে, ঠিক আছে? তো s থেকে d 60 হলে s থেকে এখানে চলে আসবে, তো d 5টি হয়ে যাবে আর s থেকে কয়টি একটি। তাহলে ইলেকট্রন বিন্যাস আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এগুলা তোমাদের বোঝার কথা যেহেতু তোমরা 10ম শ্রেণীতে, আর যদি বুঝতে সমস্যা হয় তোমরা বিন্যাসটা দেখবে, বিন্যাসটা দেখলে তোমাদের ইলেকট্রন বিন্যাসটা সহজ হয়ে যাবে। তাহলে আজকে পর্যন্ত। আর এই অধ্যায়ের বইয়ের 3 অধ্যায়ের এই অধ্যায়টা তোমরা বইটা ভালোভাবে পড়বে, বলে তোমরা আরো অনেক কিছু জানতে পারবে। কারণ বইয়ের কঠিনারি বিষয় তোমরা যদি যত বেশি পড়বে তত পরীক্ষা ভালো করবে। ক্লাসকে পর্যন্ত সবাই ভালো থাকবে।